সুধী দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিন। প্রামাণ্য অনুষ্ঠান জনপদ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ। এই সোনারগাঁ আমাদের ইতিহাস ঐতিহ্যের একটি বিরাট অংশ জুড়ে আছে। সুলতানি আমলে প্রায় ২০০ বছর এই সোনারগাঁ বাংলাদেশের রাজধানী ছিল, কখনো প্রাদেশিক রাজধানী, কখনো রাজ্যের রাজধানী। আমাদের সোনারগাঁকে ঘিরে রয়েছে আমাদের অতীত গৌরবোজ্জ্বল ইতিহাস। এই সোনারগাঁতে একসময় বিশ্ববিখ্যাত পর্যটক ইবনে বতুতা সফর করে গেছেন। আমাদের আজকের বিষয় আমাদের গৌরবময় অতীতের সোনারগাঁ। প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও। আগে সোনারগাঁওয়ের নাম ছিল সুবর্ণগ্রাম। উপমহাদেশের মধ্যে বাংলাদেশের রয়েছে প্রাচীন ঐতিহ্য ও মনোরম স্থাপত্যকলার সুবিশাল ইতিহাস। ইতিহাসের উষার লগ্ন থেকেই বাংলার স্থাপত্য শিল্পের বিকাশ ঘটেছিল। তার বহু নিদর্শন পাওয়া যায় প্রাচীন স্থাপত্যের ধ্বংসাবশেষ থেকে। বহু সুবাদার, নৃপতি, অধিপতিরা বিদেশ থেকে পানসি, জাহাজ বা বজ্রাযোগে আগমনে গর্বিত সোনারগাঁও। এই সোনারগাঁওই পরবর্তীকালে বাংলার রাজধানী হয়। মুঘল রাজত্বকালে সম্রাট শেরশাহ সোনারগাঁও হতে পাঞ্জাব হয়ে পেশোয়ার পর্যন্ত একটি বিশ্বরোড তৈরি করেন, যার নাম গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। ওই সময়ে উপমহাদেশে প্রথম ঘোড়ার পিঠে করে ডাকবাহন প্রচলিত হয়। বর্তমানে সোনারগাঁয়ের পানামে বহু সংখ্যক পুরাতন ইমারত কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ঈসা খাঁ ছিলেন বাংলার 12 ভূঁইয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ। তিনি প্রায় স্বাধীনভাবে রাজ্য শাসন করতেন। ঈসা খাঁ মুঘল সেনাপতিকে পরাজিত করেছিলেন মুঘল আমলে। 14 শতকে ফখরুদ্দিন মোবারক শাহ ছিলেন সোনারগাঁও রাজ্যের প্রথম সুলতান। তার আমলেই ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনার মিলন কেন্দ্রে ছিল এক বিশাল নৌবন্দর, এবং সে বন্দর বিশ্বজুড়ে সোনারগাঁয়ের বন্দর নামে পরিচিত ছিল। ফখরুদ্দিনের শাসন আমলে 1338 সাল থেকে 1339 সাল খ্রিস্টাব্দ পর্যন্ত মরক্কো থেকে ইবনে বতুতা নামে এক মুসলিম পর্যটক সোনারগাঁ বন্দরে এসেছিলেন। তিনি সোনারগাঁয়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান। এই পর্যটকের মতে তৎকালীন সোনারগাঁও ছিল ধান, আম, জাম, কাঁঠাল, লিচু, তালে পরিপূর্ণ। লোকেরা নিজেদের প্রয়োজন মিটিয়ে সোনারগাঁও বন্দর দিয়ে শ্রীলঙ্কা, ভারত ও মধ্যপ্রাচ্যে রফতানি করে থাকে। তৎকালীন সময় থেকেই এই অঞ্চলে জামদানি তৈরির প্রচলন ছিল। জগৎ বিখ্যাত এই শাড়ি শুধু এই অঞ্চলের লোকেরাই ব্যবহার করত না, সারা পৃথিবীতেই রফতানি হতো। এই সুদৃশ্য জামদানির অতীত ঐতিহ্য এখনো এই অঞ্চলে অটুট রয়েছে। বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁ। এই সোনারগাঁ আমাদের ইতিহাসের অংশ। আমরা কথা বলছি এই সোনারগাঁর স্থায়ী অধিবাসী, যিনি এই সোনারগাঁতেই বসবাস করেন। সোনারগাঁ সম্পর্কে ওনার অভিমত আমাদেরকে ব্যক্ত করলেন এইভাবে। আচ্ছা, সোনারগাঁ সম্পর্কে আপনার অভিমত কি? সোনারগাঁও আজ থেকে 100 বছর আগের ছিল ঈসা খাঁর আমলে বাংলাদেশের রাজধানী। এই 100 বছর আগের ইতিহাস, এই সোনারগাঁও যে সমস্ত সমুদ্রী প্রাকৃতিক যে সমস্ত জিনিস সে ঈসা খাঁর আমলে ছিলেন, এখনও যেই সুন্দর সোনারগাঁও আছে, আমি মনে করব বাংলার ইতিহাসে এটা একটা বিশাল যুগান্তকারী ইতিহাস। যদিও সময় সাপেক্ষে এখন সোনারগাঁয়ে বাংলাদেশের রাজধানী নাই, তথাপি সেই ঈসা খাঁর রাজপ্রাসাদের কারণে এখনও সেই সোনারগাঁও রয়ে গেছে একটি পর্যটকদের জন্য একটি আকৃষ্ট স্থান। যে আকৃষ্ট স্থানে আসলে মানুষের মনের ভিতরে কোনো ব্যথা থাকে না এবং মানুষের মন শান্তি হয়ে যায়। সব কিছুই দেখার মতো একটা সুন্দর জায়গা।
তো এই সোনারগাঁওয়ের মধ্যে যদি আরও কুটির যেভাবে কুটির শিল্প আছে, এই সোনারগাঁওকে যদি আরও সুন্দরভাবে করে নিতে পারি, তাহলে এই সোনারগাঁও যে ঐতিহ্য ধরে রাখবে, এটা পৃথিবীর ইতিহাসে আমি মনে করব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা সোনারগাঁওই থাকবে। কি আগে থেকে জানতেন আপনি এই ইতিহাস সম্পর্কে? হ্যাঁ, আগে থেকে শুনছি সোনারগাঁ, এটা কে জানে না বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, আগে দেখেছেন না এই প্রথম? এই প্রথম। এই প্রথম আসছেন? জি। তাহলে এই সোনারগাঁ দেখে কি আপনি এখন যতটুকু দেখেছেন তোর খুশি? যতটুকু দেখছি বাইরে থেকে তো ভালোই লাগছে। পানাম নগরীর ঐতিহাসিক বাড়িগুলো যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। বাড়িগুলোর প্রতিটি ভাজে ভাজে রয়েছে আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস। 1352 সালে লখনৌতির সুলতান ইলিয়াস শাহ সোনারগাঁ জয় করেন ও স্বাধীন বাঙ্গালা বা বাংলা রাজ্য প্রতিষ্ঠা করেন। এই বৃহৎ বাঙ্গালা বা বাংলা রাজ্যের প্রদেশ ছিল এই বিস্তীর্ণ সোনারগাঁও অঞ্চলে। সোনারগাঁও শহরের বিস্তৃতি ছিল উত্তরে 11 সিন্দুর, পূর্বে মেঘনা নদী, পশ্চিমে শীতলক্ষ্যা নদী ও দক্ষিণে আধুনিক বন্দর পর্যন্ত। বর্তমান সোনারগাঁও বলতে শুধু লোকশিল্প জাদুঘর ও জামদানি শিল্পের ঐতিহ্য কেন্দ্রকেই বোঝায়। পানাম নগর যে সোনারগাঁয়েরই এক অংশে ব্রিটিশ কলোনি যুগের উঠতি কাপড় ব্যবসায়ীদের কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল, তাও বিলীন প্রায়। পানাম নগরী আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি, সোনারগাঁয়ের ইতিহাসের শেষ অংশটুকু এখানেই রচিত হয়েছিল। আমরা আশেপাশে যে ধরনের স্থাপত্য কলা দেখছি, সেটা সোনারগাঁয়ের শেষ বর্ণাঢ্য অংশের রশ্মিটুকুই বলা যায় যে একটি মোমবাতির শিখা নিভার আগে যেমন ধপ করে জ্বলে ওঠে, সুলতানি যুগের শেষে 200 বৎসর রাজত্বের পর আমার 1608 খ্রিস্টাব্দে যখন রাজধানী সোনারগাঁ থেকে ঢাকা সুবাদার ইসলাম খান নিয়ে যান, মনে হয় সেই 400 বছর আগে সুবাদার ইসলাম খান মুসা খান থেকে যখন রাজধানী সোনারগাঁ থেকে ঢাকা নিয়ে যান, তার শেষ অধ্যায়টুকু রচিত হয়েছিল এই পানামেই। আমরা দেখছি যে পানামের নগরীতে মিশে আছে এখানে নানান ধরনের বর্ণাঢ্য স্থাপত্যকলা, যে স্থাপত্যকলার মধ্যে আমরা দেখছি এখানে বিদেশি স্থাপত্যকলার মিশেল সহ এদেশের লোকজ স্থাপত্যকলার একটা অদ্ভুত মিশ্রণ আমরা এই পানামে লক্ষ্য করেছি। পানাম শব্দটি ফার্সি শব্দ। পানাম শব্দটির অর্থ আশ্রয়। ঐতিহাসিক ডক্টর আব্দুল করিম পানাম সম্পর্কে যে ধরনের কথা বলেছেন, আমরা জানি যে 14 শতকে পানাম নগরী, বিশেষত সোনারগাঁও চারু ও কারুশিল্পে পৃথিবীর মধ্যে একটি অন্যতম স্থান হিসেবে অধিকার করেছিল এবং এখানকার এই পানাম নগরের মলমল খাস এবং মলবুস খাস মসলিন সারা পৃথিবীতে আলোড়ন তুলেছিল, যেটা দিল্লির সেই শাহী হারেম থেকে সে রোমান সাম্রাজ্যের অবধি পর্যন্ত পৌঁছেছিল এই পানাম নগরীর ইতিহাস। আর এখানে আমরা বলবো যে ঈসা খাঁর শেষ বংশধর রাজধানী পানাম, বা আমরা বলবো বাগে মুসা, এবং এখানেই ছিল মুসা খাঁর শেষ রাজধানী। 1608 খ্রিস্টাব্দে সুবাদার ইসলাম খান তার সেনাপতি মির্জা নাথান নিয়ে এই পানাম নগরী শেষ পর্যন্ত আসেন। এখানেই মুসা খাঁ পরাজিত হয়। মুসা খাঁর সেনাপতি হাজী শামসুদ্দিন বাগদাদি 1608 খ্রিস্টাব্দে সুবাদার ইসলাম খানের হাতে এই সোনারগাঁয়ের চাবি অর্পণ করেন। সোনারগাঁ তখন থেকেই হয় পরিত্যক্ত। সোনারগাঁয়ের প্রাদেশিক শাসক ছিলেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। ইলিয়াস শাহের মৃত্যুর পর সিকান্দার শাহ বাংলার সুলতান হন। এ সময় গিয়াসউদ্দিনকে সোনারগাঁয়ের শাসক নিযুক্ত করেন। গিয়াসউদ্দিন নিজ যোগ্যতার গুণে সোনারগাঁয়ের সমৃদ্ধি বাড়িয়ে তোলেন। তিনি নিজে গুণী, জ্ঞানী, লিপিকার, কবি ও বিচক্ষণ বিচারক ছিলেন। তার সভায় গুণী ব্যক্তিগণের সমাহার হয়েছিল।
হিন্দু মুসলমান সবাই এ সভার ছিলেন। তার উজিরগণ খান জাহান উপাধি পেয়েছিলেন। তিনি নিজে এবং তার উজিরগণ মক্কা মদিনাতে আর্থিক অনুদান পাঠিয়ে মাদ্রাসা নির্মাণ, পানীয় জলের ব্যবস্থাকরণ ও সরাইখানা নির্মাণ করে দিয়েছিলেন। সোনারগাঁয়ে যে ঐতিহাসিক নিদর্শনগুলো রয়েছে এগুলোকে যদি আমরা ফুটিয়ে তুলতে পারি যে বিশ্ববাসীর সামনে, তাহলে অনেক পর্যটক এখানে আসবে। অনেক পর্যটক এখানে এই পর্যটকদের দ্বারাই আমাদের বাংলাদেশকে অনেকে চিনবে। তো আমার মতে এই পর্যটক নিদর্শনগুলোকে আকর্ষণীয় করে তোলা দরকার পর্যটক কর্পোরেশনকে এবং আমাদের অন্যান্য শিল্প উদ্যোক্তাদেরকে। 1608 খ্রিস্টাব্দে ঈসা খাঁর পুত্র মুসা খাঁ মোগল সুবেদার ইসলাম খাঁয়ের হাতে পরাজিত হন। তখন নতুন রাজধানী হয় ঢাকা। ফলে রাজধানী সোনারগাঁও কালের গর্ভে হারিয়ে যায়। শুধু একটি থানা হিসেবেই সোনারগাঁও নামটি এখনো টিকে আছে। পানাম নগরে ঐতিহাসিকভাবে যেটা স্বীকৃত এখানে ছিল ট্রেজারার হাউস, যেটা টাকশাল বাড়ি আছে, এবং এখানে ছিল নীলকুঠি। তার পাশেই আছে বাগে মুসা, ঈসা খাঁর ছেলে মুসা খাঁর প্রমোদ কানন, এবং তার পাশেই এই গ্রামের পাশেই গোয়ালদি গ্রামে আছে সেই 1522 খ্রিস্টাব্দে নির্মিত আলাউদ্দিন হোসেন শাহের মসজিদ। তার পাশেই আছে আমাদের ঐতিহাসিক একটি সেতু, যেই সেতুটার মডেলটি 300 বৎসরের প্রাচীন সেতু নীলকুঠি। এবং এই নীলকুঠিতে জেমস টেলর আজ হতে 1500 বছর আগে যখন পানাম এসেছিলেন, উনি এই নীলকুঠির মধ্যে 13 হতে 1400 তাঁতির রেজিস্ট্রি বুকে তাদের নাম এন্ট্রি দেখেছিলেন। এবং উনি বলেছিলেন যে পানাম একটা দুর্ভেদ্য নগরী, কিছু অংশ টিকে আছে, বাকি যে অংশটুকু আছে সেটা গভীর জঙ্গলাকীর্ণ, এখানে মানুষের যাতায়াতে খুব দুর্গম, এখানে বন্য জন্তু বাস করে। তো স্বভাবতই মনে হয় জেমস টেলর উনি যে কথাটা বলেছিলেন সে কথাটা ছিল যে পানামের আরেকটি অংশ যেটা ছিল সেটা সুলতানি যুগের, সেটার বয়স 600 বছর পেরিয়ে গেছে এবং সেটা ছিল জঙ্গলাকীর্ণ। আর যে শহরটি আমরা দেখতে পাচ্ছি সেই শহরটিকে পানাম হিসাবে আখ্যায়িত করেছেন অনেকেই, এবং রোমান্স অব এন ইস্টার্ন ক্যাপিটালের লেখক ব্র্যাডলি বার্ট এই পানামকে বলেছেন ক্যান্টনমেন্টের শহর, যে এখানে সামরিক গ্যারিসন ছিল এবং এখানে সামরিক গ্যারিসনের পাশাপাশি একটা রাজধানী হিসাবে আমলা অমাত্যবর্গ বা শ্রেষ্ঠী পদস্থ কর্মকর্তা কর্মচারীর বাসস্থান ছিল। তার পাশাপাশি এটাও চিহ্নিত করেছেন যেহেতু মসলিনের একটা রমরমা কেন্দ্র ছিল এই পানাম নগরীতে, সে সুবাদে এখানে মসলিনের বিনিয়োগকারীদের জন্য কিছু ব্যাংকারেরও প্রয়োজন ছিল, যে ব্যাংকাররা এখানে থেকে মহাজনী ব্যবসা করত, তাদের টাকা যোগান দিতে হইতো। তা আমার মনে হয় এই ধরনের কার্যকলাপের এই পানাম নগরীতে দাঁড়িয়ে আছে। এখানকার যে স্থাপত্যকলার ধরন আমরা আশা করি, আমি মনে করি যে সারা বাংলাদেশে 300 বছরের পুরনো একটা মডেল টাউন হিসাবে পানাম নগরী আজও টিকে আছে। মধ্যযুগের সোনারগাঁয়ের পানাম নগরী নীলকুঠি বলে খ্যাত সুদৃশ্য ইমারতটিতে তার অস্তিত্ব ছিল, যা বর্তমানে বিলুপ্ত। মুঘল আমলের কয়েকটি ইমারতের নকশায় ইমারতের মাঝখানে গ্রামীণ ঘরদোরের পটভূমিকার আদলে সৃষ্ট খোলামেলা উঠোনের অবস্থানও আছে। পানামের বেশ কয়েকটি ইমারতের মাঝখানে খোলামেলা অলিন্দ, যা নাচঘর, যা উৎসব পার্বণে ব্যবহৃত। ধ্যান ধারণাটুকু নেওয়া হয়েছে গ্রামীণ স্থাপত্যশৈলীর দৃষ্টিভঙ্গি নিয়ে। পোড়ামাটির টেরাকোটা ভাঁজ, ব্লক, লতাপাতা খচিত নকশা এবং পোড়ামাটির পদ্মফুলের নকশা দেখা যায়। ঐতিহ্যের নগরী সোনারগাঁ। আমরা এসেছি কারুশিল্প মেলায়। এখানে অনেক ঐতিহ্যবাহী জিনিসপত্র দেখা যায়। পর্যটকরা প্রতিদিন আসেন। আমরা তেমনি একজন পর্যটকের সঙ্গে কথা বলছি। আচ্ছা, আপনি তো এখানে এসেছেন, এই জায়গাটা তো খুব রিচ একটি এরিয়া পর্যটনের জন্য, আর কারুশিল্প এলাকায় এসেছেন, পানাম নগরী আছে, এখানে কেন এসেছেন আপনারা? এই জায়গাটা কেন ভালো লাগে আপনাদের? পানাম নগরী আমাদের একটি ঐতিহ্যবাহী এলাকা। অ্যাকচুয়ালি পৃথিবীর অনেক দেশেই পর্যটন খাত থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। আমাদের দেশে অনেক চমৎকার জায়গা রয়েছে, এর মধ্যে সোনারগাঁয়ে পানাম নগরী অন্যতম। আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এ ব্যাপারে
পর্যটকদের আকৃষ্ট করার জন্য যথাযথ ব্যবস্থা নিতেন, তবে আমরাও এখান থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো বলে মনে করি। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, সোনারগাঁয়ের দিকে একটু নজর দিলে আমাদের প্রচুর পর্যটক এখানে আসতো। আমার কাছে এলাকাটা খুব ভালো লেগেছে, খুব দর্শনীয় একটি জায়গা। আবহমান বাংলার ঐতিহ্যে লালিত লোকশিল্প ও কারুশিল্পই হচ্ছে আমাদের সংস্কৃতির প্রাণ। মূলত আমাদের পূর্বপুরুষদের শৈল্পিক অনুভব এখনো লোক ও কারুশিল্পে ধরা পড়ে। যদিও আঙ্গিক রূপ, সৌষ্ঠব, রং, বাহারে অনেক পরিবর্তন এসেছে, 1975 সাল থেকেই সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রবাহমান ধারাকে এগিয়ে নেয়ার জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশের আর্থসামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবকাঠামো, অর্থনৈতিক এবং উপরিকাঠামো সাংস্কৃতিক উভয় কর্মকাণ্ডের মিলন ক্ষেত্র হচ্ছে লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। শুধু দর্শক, ঐতিহাসিক পানাম নগরী আমাদের ইতিহাসের অবিচ্ছেদ্য অঙ্গ। এই পানাম নগরীর সঙ্গে আমাদের অতীত কালের শৌর্য, বীর্য এবং গৌরবোজ্জ্বল ইতিহাস জড়িত রয়েছে। আমাদের বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম যদি আমাদের অতীত ইতিহাসের দিকে আরও বেশি মনোযোগী হয়, তবে আমরা জাতি হিসাবে আরও অনেক উঁচুতে অবস্থান করব। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা।